ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। যে টপিকটাতে আসলে আমরা বেসিক্যালি কথা বলার চেষ্টা করব গ্রাফ সম্পর্কে। সো বিভিন্ন ধরনের গ্রাফ সম্পর্কে আমরা কথা বলবো। তোমরা হয়তো এইচএসসি ইন্টারমিডিয়েটে যে গ্রাফগুলো দেখেছিলে সেগুলো চাইতে এগুলো নিশ্চয়ই ভিন্ন হবে। সো এখানে আমরা যে গ্রাফগুলো নিয়ে কথা বলবো সেগুলো দেখতে এরকমটা হবে। এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, ওকে। সো তার একটু ডিটেলসে বলবো, তার আগে একটু আমরা আগে ডেফিনেশন গুলো জেনে নিই। সো একটা গ্রাফে বলা হচ্ছে এটা একটা টাপেল অফ ভি এন্ড ই। সো ভি এবং ই এর বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সো ভি হচ্ছে কিছু ভার্টিসেস। ভার্টিসেস কোনগুলো এখানে দেখো, আমি যে গ্রাফটার একটা চিত্র এঁকেছি এখানে, তাহলে ভার্টিসেস কোনগুলো সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখো, এটাকে তুমি একটা ম্যাপ ধরে নিতে পারো। এটা লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক এরকম দেওয়া আছে। সো এই লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো কিংবা নিউ ইয়র্ক যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটা ভার্টিসেস। এগুলো হচ্ছে কি এক একটা ভার্টেক্স, কিংবা সবগুলো মিলে আমরা ভার্টিসেস বলতে পারি, ওকে। আর এগুলোকে নোডও বলা হয়ে থাকে। সো এগুলোকে তুমি এক একটা বিন্দু হিসেবেও চিন্তা করতে পারো। সো এগুলা হচ্ছে এক একটা ভার্টেক্স কিংবা নোড। আর তাহলে ভি তো বুঝলাম ভি কি জিনিস, এখন ই কি জিনিস সেটা আমাকে বুঝতে হবে। ই হচ্ছে বেসিক্যালি এইজেস। এইজ বলতে আসলে কোনগুলোকে আমরা এখানে চিনবো, দেখো সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্কের মাঝখানে যে দাগটা টানা হয়েছে এটা হচ্ছে এইচ। এট দ্য সেম টাইম লস এঞ্জেলেস এবং নিউ ইয়র্কের মাঝখানে যে দাগটা টানা হয়েছে এটা হচ্ছে অন্য একটা এইচ। সো আমরা তাহলে কি বুঝলাম, একটা গ্রাফে কি কি থাকবে, কিছু ভার্টেক্স থাকবে এবং কিছু এইজ থাকবে, ওকে। এবং কিছু কিছু এইজ এবং ভার্টেক্স মিলে এক একটা গ্রাফ গঠিত হয়ে থাকবে। সো এগুলাকে আসলে সেট আকারে প্রকাশ করা হয়। এই যে ভার্টেক্স কতগুলো আছে একটা গ্রাফে সেগুলোকে তুমি সেট আকারে প্রকাশ করতে পারো, বা এইজ কয়টা আছে সেটাকেও তুমি সেট আকারে প্রকাশ করতে পারো। সো এইজের নামটা তুমি কিভাবে বলবা? ধরো এইখানে যদি এ থাকতো, এখানে যদি বি থাকতো, সো এই এজের নাম বলতাম আমরা এ বি। সো এটা যেহেতু এস এফ এবং এন ওয়াই আছে, সো এই এজের নামটা বলবো এস এফ এন ওয়াই। এই টাইপের করে আমরা চাইলে এজের নেমিং গুলো বলতে পারি। সো বলতেছে সেকেন্ড লাইনে কি বলছে, ইচ এজ হ্যাজ ইদার ওয়ান অর টু ভার্টিসেস অ্যাসোসিয়েটেড উইথ ইট কল্ড ইটস এন্ড পয়েন্ট। সো প্রত্যেকটা এইজ, এই যে বাহুগুলা বা এজ গুলা দেখতেছো এগুলার একটা কিংবা দুইটা কি থাকতে পারে, এন্ড পয়েন্ট থাকতে পারে। এন্ড পয়েন্ট বলতে আসলে এই এইজটা কার সাথে কিভাবে কানেক্টেড হলো সেটাই হচ্ছে এন্ড পয়েন্ট আর কি। সো এন্ড পয়েন্ট গুলো আসলে কারা? ভার্টেক্স গুলো, রাইট। এই একে দুইটা ভার্টেক্স এর মধ্যে কানেকশন হয়েই কিন্তু এইজ গুলো ক্রিয়েট হয়েছে। এখন একটা হলে কিরকম হতে পারে, একটা তুমি ইনফাইনাইট একটা এইজ ধরে নিতে পারো, সেক্ষেত্রে হয়তো একটা ভার্টেক্স থেকে এইজটা শুরু হয়েছে, সেটা শেষটা এখনো হয়নি, সেটা ধরো চলমান। এই জন্য বলা হয়েছে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। সো এন্ড পয়েন্ট কি জিনিস, ভার্টেক্স কি জিনিস, এইজ কি জিনিস সেগুলো বুঝে ফেলেছি। সো এখানে বলতেছে ইনফাইনাইট গ্রাফ এবং ফাইনাইট গ্রাফের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলতেছে মানে ইনফাইনাইট নাম্বার অফ ভার্টেক্স থাকবে সেটাকে আমরা ইনফাইনাইট গ্রাফ বলবো। ইনফাইনাইট নাম্বার অফ ভার্টেক্স মানে কি, এরকম কয়টা ভার্টেক্স আছে আমি জানি না, এটা মানে লার্জ নাম্বার, ইনফাইনাইট, ওকে। সো কতটা এটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু অনেকগুলো আছে, ওকে। এরকম গ্রাফকে আমরা বলবো ইনফাইনাইট গ্রাফ। আর কয়টা ভার্টেক্স আছে সেটা যদি আমি জানি তাহলে সেটাকে আমি বলবো কি, ফাইনাইট গ্রাফ। সো আমরা এই পুরো টিউটোরিয়াল বা পুরো ক্লাসটাতে আসলে ফাইনাইট গ্রাফ নিয়ে কথা বলবো, ইনফাইনাইট গ্রাফ নিয়ে আমাদের এখানে কথা বলার প্রয়োজন নেই। সো বেসিক্যালি গ্রাফ শুরু করার আগে, সো গ্রাফ ইন ইন বেসিক, ওকে, দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ডিরেক্টেড আর একটা হচ্ছে আনডিরেক্টেড। এই দুই টাইপের গ্রাফ হয়ে থাকে। সো আনডিরেক্টেড বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আনডিরেক্টেড বলতে এখানে কিন্তু তোমাকে কোনো ডিরেকশন দেওয়া নাই। তুমি সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক যাবা নাকি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাবা, এরকম কোনো ডিরেকশন কিন্তু বলে দেওয়া নাই। সো এটা হচ্ছে কি আসলে আনডিরেক্টেড গ্রাফ, ওকে। তুমি চাইলে সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে যেতে পারো, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতেও যেতে পারো। সো এটা এই ধরনের গ্রাফকে বলা হচ্ছে আসলে আনডিরেক্টেড। সো ডিরেক্টেড গ্রাফগুলো দেখতে কিরকম হয় সেটা আমরা একটু দেখে আসি। তুমি যদি এখানে খেয়াল করো, এই যে দেখো এখানে কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে, তুমি কোন দিক থেকে কোন দিকে যেতে পারবা। সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে যেতে পারবা, এই জন্য এটা ডিরেকশন দিয়ে দেওয়া আছে। তুমি চাইলে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো আসতে পারবা না। সো এই টাইপের গ্রাফগুলোকে বলা হচ্ছে আসলে ডিরেক্টেড গ্রাফ। সো আনডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড গ্রাফের মধ্যে আবার ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ আছে। সো বেসিক
ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ডিরেক্টেড গ্রাফগুলোতে আসলে একটা তীর চিহ্ন দিয়ে মার্ক করা থাকবে আমি কোন জায়গা থেকে কোন নোড থেকে কোন নোডে যাব বা কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাব। আর আনডিরেক্টেড যে গ্রাফগুলো সেগুলোতে কোনো এ ধরনের তীর চিহ্ন বা মার্কিং করা থাকে না, আমাকে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। ওকে, সো ডিরেক্টেড আনডিরেক্টেড নিয়ে কথা হয়ে গেল। এবার আমরা এগুলোর যে প্রকারভেদ আছে, প্রথমে আমরা আনডিরেক্টেড এর 3 টাইপের গ্রাফ সম্পর্কে জানার চেষ্টা করব। সো প্রথম যে আনডিরেক্টেড গ্রাফটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি এটা হচ্ছে সিম্পল গ্রাফ। ওকে, সো সিম্পল গ্রাফ আসলে দেখতে কিরকম হবে? সিম্পল গ্রাফগুলোতে দুইটা ভার্টেক্সের মাঝখানে শুধুমাত্র একটা এজ থাকবে, একটার বেশি এজ থাকবে না। সো তুমি যদি এখানে দেখো সান ফ্রান্সিসকো নিউ ইয়র্কের মাঝখানে একটা এজই আছে, সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেসের মাঝখানে একটা এজই আছে, লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের মধ্যে একটা এজই আছে। একের অধিক এজ কিন্তু এখানে কোথাও নাই, মানে দুইটা বিন্দুর মধ্যে একটা মাত্র এজই আছে। সো আমার কথাটা যদি এখন একটু বোঝানো যায়, একটু পরে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, সমস্যা নেই। এছাড়া লুপের কথা বলা হয়েছে, এখানে কোনো লুপ নাই। লুপ কি জিনিস সেটাও আমি একটু পরে তোমাদেরকে চিত্র আকারে দেখাচ্ছি। তোমরা আপাতত যেটা জানার চেষ্টা করো সেটা হচ্ছে দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ থাকতে পারবে না, এবং একটা ভার্টেক্সে কোনো ভার্টেক্সেই আসলে কোনো লুপ থাকতে পারবে না। এই টাইপের গ্রাফগুলোকে আমরা বলবো কি? সিম্পল গ্রাফ। আচ্ছা, এখন মাল্টি গ্রাফটা দেখি। এটাও এক ধরনের আনডিরেক্টেড গ্রাফ। সো আনডিরেক্টেড মাল্টি গ্রাফটা দেখতে কিরকম হয়? একটু আগেই বলছিলাম যে দুইটা ভার্টেক্সের মাঝখানে শুধুমাত্র একটা লাইন থাকলে সেটাকে আমরা সিম্পল বলতেছিলাম। এখানে তুমি যদি লক্ষ্য করো, সান ফ্রান্সিসকো নিউ ইয়র্কের মাঝখানে দুইটা দুইটা ভার্টেক্স মানে দুইটা এজ আছে কিন্তু। সো তার মানে কি একের অধিক এজ আছে। সো একের অধিক এজ যদি থাকে সেটাকে আমরা বলবো কি? আসলে মাল্টিগ্রাফ। সো তুমি যদি দেখো লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের মাঝখানেও একের অধিক এজ আছে। সো আশা করি একটা এজ থাকা এবং একের অধিক এজ থাকার মধ্যে এখন পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। মানে দুইটা এন্ড পয়েন্টের মধ্যে একের অধিক যদি ভার্টেক্স থাকে, সরি একের অধিক যদি এজ থাকে, এটা একটা এন্ড পয়েন্ট, সান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক একটা এন্ড পয়েন্ট। সো এই দুইটা এন্ড পয়েন্টের মাঝখানে তুমি যদি খেয়াল করো দুইটা ভার্টেক্স, দুইটা এজ আছে, তাই না? এই দুইটা ভার্টেক্সের মাঝখানে দুইটা এজ আছে, এই জন্য এটাকে আমরা মাল্টিগ্রাফ বলবো। আর আগেরটাতে একটা মাত্র এজ ছিল, এই জন্য এটাকে আমরা সিম্পল গ্রাফ বলতেছিলাম। সো সিম্পল গ্রাফের ক্ষেত্রেও মাল্টিগ্রাফের ক্ষেত্রেও কোনো লুপ থাকবে না। সো লুপ জিনিসটা কি সেটা আমরা এখনো দেখিনি, একটু পরে হয়তো দেখবো। তার মানে কি বলে গেলাম? সিম্পল গ্রাফে কোনো লুপ নাই, মাল্টিগ্রাফেও কোনো লুপ নাই, কিন্তু সিম্পল গ্রাফে দুইটা ভার্টেক্সের মাঝখানে একটা মাত্র এজ থাকবে, মাল্টিগ্রাফের দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ থাকবে। মিনিমাম যে কোনো একটা গ্রাফে যদি যে কোনো দুইটা এজের মাঝখানে যদি থাকে তাহলে সেটাকে আমরা মাল্টিগ্রাফ বলবো। তুমি আবার যদি লক্ষ্য করো এই দুইজনের মাঝখানে নাই, এই জন্য কি এটাকে আমি মাল্টিগ্রাফ বলবো না? এটাকে অবশ্যই আমি মাল্টিগ্রাফ বলবো। কারণ যে কোনো দুইটার মাঝখানে যদি দুইটা ট্রানজাকশন থাকে, দুইটা এজ থাকে, দুইটা যে কোনো ভার্টেক্সের মাঝখানে যদি দুইটা এজ আমরা পেয়ে যাই তাহলে এটাকে আমরা মাল্টিগ্রাফ বলবো, সেটাকে আর আমরা সিম্পল গ্রাফ বলতে পারবো না। এখন সিওডোগ্রাফ নামে একটা গ্রাফ আছে। এইটাতে আসলে কি থাকবে? এটাতে এট দ্য সেম টাইম মাল্টিগ্রাফের মতো দুইটা এজের মাঝখানে দুইটা ভার্টেক্সের মাঝখানে দুইটা এজ থাকবে, এট দ্য সেম টাইম একটা কি থাকবে? লুপ থাকবে। সো লুপটা দেখতে আসলে কিরকম হয়? লুপটা এই যে সান ফ্রান্সিসকোতে আমরা যে লুপ দেখতে পাচ্ছি এটাই। এটাতে আসলে কিরকম হচ্ছে? সান ফ্রান্সিসকো থেকে ঘুরে গিয়ে আবার সান ফ্রান্সিসকোতেই ফিরে আসতেছে। এই জিনিসটাকে আসলে আমরা এতক্ষণ লুপ বলে আসতেছিলাম। সো সিওডোগ্রাফে আসলে তাহলে কি থাকবে? মাল্টিগ্রাফের ক্যারেক্টারটা থাকবে, এট দ্য সেম টাইম একটা এক্সট্রা লুপ থাকতে পারে। সো লুপ থাকলে এবং মাল্টিগ্রাফ থাকলে তখন এটাকে আমরা সিওডোগ্রাফ বলবো। ওকে, সো তাহলে সিম্পল গ্রাফ মানে কি? এখানে কোনো দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ থাকতে পারবে না, কোনো লুপ থাকতে পারবে না, তখন সেটাকে আমরা সিম্পল গ্রাফ বলবো। মাল্টিগ্রাফ কোনটা বলবো? দুইটা ভার্টেক্সের মাঝখানে যদি একের অধিক এজ থাকে তখন সেটাকে আমরা মাল্টিগ্রাফ বলবো। আর সিওডোগ্রাফ কোনটা বলবো? যেটাতে এট দ্য সেম টাইম দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ থাকবে এবং লুপ থাকবে, এই ধরনের গ্রাফগুলোকে আমরা কি বলবো? সিওডোগ্রাফ বলবো। সো আনডিরেক্টেড এর গুলো আমাদের দেখা শেষ, এখন আমরা ডিরেক্টেড এর গুলো দেখবো। সো সেম কনসেপ্টই, কিন্তু এখানে জাস্ট পার্থক্যটা কোথায়? এখানে একটা ডিরেকশন দেওয়া আছে যে আমি কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। তুমি যদি এখানে খেয়াল করো সিম্পল ডিরেক্টেড গ্রাফেও দেখো এখানে কোনো দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ কিন্তু নাই। সো একের অধিক এজ যেহেতু নাই, এটাকে আমরা বলবো কি? সিম্পল গ্রাফ, এবং এখানে কোনো লুপও নাই কিন্তু।
এবং তোমার যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে এগুলোর কিন্তু ডিরেকশন দেওয়া আছে। ওকে, সেই হিসেবে এটাকে আমরা বলবো কি সিম্পল ডিরেক্টেড গ্রাফ। আচ্ছা, এবার ডিরেক্টেড মাল্টিগ্রাফ কি? ডিরেক্টেড মাল্টিগ্রাফও তোমরা একটু আগে যে মাল্টিগ্রাফ দেখেছি সেটার সাথে তুলনা করলেই বুঝতে পারবে যে দুইটা ভার্টেক্সের মাঝখানে একের অধিক এজ আছে। দেখো দুইটা এজ আছে, এখানেও দুইটা এজ আছে। সো এটাকে আমরা বলবো কি ডিরেক্টেড মাল্টিগ্রাফ, এখানে যেহেতু ডিরেকশন দেওয়া আছে। মিক্সড গ্রাফও বলা হয়ে থাকে, এটাকে ডিরেক্টেড সিউডো গ্রাফও বলা হয়ে থাকে। সো তুমি যে কোনোটাই বলতে পারো। সো ডিরেক্টেড সিউডো গ্রাফ গুলোতে আসলে কি থাকবে, একের অধিক ট্রানজেকশন থাকবে দুইটা ভার্টেক্সের মাঝখানে, মানে একের অধিক এজ থাকবে, অ্যাট দ্য সেম টাইম লুপ থাকবে। তখন এগুলোকে আমরা আসলে কি বলবো, মিক্সড গ্রাফ বলবো। ওকে, মিক্সড গ্রাফ কিংবা ডিরেক্টেড সিউডো গ্রাফ বলবো। সো এতক্ষণ ধরে যে গ্রাফের প্রকারভেদগুলো সম্পর্কে কথা বলছিলাম সেই সবগুলোর এখানে একটা শর্টেজ ভার্সনের টেবিল দিয়ে দেওয়া হয়েছে। তুমি এই টেবিলটা মনে রাখলে এই 6 প্রকারের সবগুলো গ্রাফ সম্পর্কে মনে রাখতে পারবা। সো এখানে সিম্পলি দিয়ে দেওয়া হয়েছে যে কোনটাতে মাল্টিপল এইজ অ্যালাউ করে, কোনটাতে লুপ অ্যালাউ করে, কোনটাতে করে না। সো এই একটা টেবিলেই সম্পূর্ণটা ব্রিফ করে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এটা যদি মনে রাখতে পারো তাহলে বাকি গুলো আসলে মনে রাখা খুবই সহজ আইটেম। সো এই টেবিলটা অনেক উপকারে লাগবে আশা করছি। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিছু বিষয় এখানে বলে দেওয়া আছে। সো আমি গ্রাফের ক্ষেত্রে একটা বিষয় মিস করে গিয়েছিলাম, সেটা একটু বলে যাই। সেটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে কিন্তু তোমাকে আমি বলেছি গ্রাফ কিছু ভার্টিসেস এবং কিছু এজেস মিলে এক একটা গ্রাফ আসলে গঠিত হবে, এবং ভার্টেক্সের সেটের কথা বলেছি, এজের সেটের কথা বলেছি। এই সেটগুলো অবশ্যই নন এমটি সেট হবে। এখানে নন এমটি সেট লেখা আছে, দেখো নন এমটি সেট মানে কি, আসলে একটা গ্রাফ তুমি যদি ক্রিয়েট করতে চাও মিনিমাম একটা ভার্টেক্স তো তোমাকে এখানে রাখতেই হবে। ওকে, মিনিমাম একটা ভার্টেক্স রাখলে সেখান থেকে তুমি একটা এজ আঁকতে পারবা। সেই হিসেবে আসলে তোমাকে আসলে গ্রাফ যদি তুমি ক্রিয়েট করতে চাও, ভার্টেক্স এবং এজের দুইটা সেট মিলে একটা গ্রাফ ক্রিয়েট হবে, এবং এই দুইটা সেটই আসলে তোমাকে নন এমটি ক্রিয়েট করতে হবে। তার মানে নন এমটি সেট হতে হবে, মিনিমাম একটা মেম্বার যাতে এই দুইটা সেটে থাকে এটা মেক শিওর করতে হবে, তাহলে এটাকে আমরা গ্রাফ বলতে পারবো। সো আই হোপ বোঝাতে পেরেছি। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটা নিয়ম আমাকে আসলে মেনে চলতে হবে যখন আমি এজ গুলো সম্পর্কে কথা বলবো। সো এজ গুলোকে বলা হচ্ছে আসলে অর্ডার পেয়ারে রাখতে হবে। অর্ডার পেয়ার বলতে আসলে আমরা কি বুঝতেছি। সো আমরা একটা ডিরেক্টেড গ্রাফে চাই। সো আমি একটা হাইলাইটার নিয়ে নিই। সো ধরো সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কের যে এজটা দেওয়া আছে, এই এজটা যদি আমি কখনো নেমিং করতে চাই, মানে যদি কখনো নেম লেখার চেষ্টা করি, এই সান ফ্রান্সিসকোর এসএফটা আমাকে আগে লিখতে হবে, নিউ ইয়র্কের এনওয়াইটা আমাকে পরে লিখতে হবে। এটা আসলে কি মিন করবে, এটা সান ফ্রান্সিসকো থেকে শুরু হয়েছে, এই এজটা নিউ ইয়র্কে গিয়ে শেষ হয়েছে। সো এটাকে চাইলে আমি উল্টাভাবে এনওয়াইএসএফ লিখতে পারবো না, এটা আমাকে সবসময় এসএফ কমা এনওয়াই দিয়েই লিখতে হবে। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এটা আমাদের একটু মেনটেন করতে হবে যে এটা অর্ডার আছে কিনা। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাকে এই অর্ডার মেনটেন না করলেও আসলে সমস্যা নেই। সো এই কথাটাই এখানে বলা আছে। সো কোনো একটা এইচ যদি তুমি এরকম ইউবি লেখো তাহলে এটা কি মিন করবে, এটা ইউ থেকে শুরু হয়েছে, বি তে গিয়ে শেষ হয়েছে। সো এই ধরনের কথাবার্তাই এখানে বলা আছে। সো এবার আমরা কিছু গ্রাফের বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানবো, গ্রাফের বেসিক কিছু টার্ম সম্পর্কে। সো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসলে অ্যাডজেসেন্ট ভার্টেক্স। সো অ্যাডজেসেন্ট ভার্টেক্স কখন হয়, একটা ভার্টেক্সকে আমি অন্যটার অ্যাডজেসেন্ট কখন বলবো সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। ব্র্যাকেটে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ নেইবার নামে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। সো নেইবার দিয়েও হয়তো আমরা বোঝানোর চেষ্টা করব। সো আমি যদি দুইটা ভার্টেক্স নেওয়ার চেষ্টা করি, ধরো এটা একটা ভার্টেক্স নিলাম, এটা একটা ভার্টেক্স নিলাম আমি। সো আমি এখান থেকে এখানে একটা দাগ টানি। সো এই ভার্টেক্স পর্যন্ত ধরো আমি একটা দাগ টানলাম। সো সেম এখানে আরেকটা ভার্টেক্স নিয়ে আমি এখান থেকেও আমি একটা কিছু আঁকার চেষ্টা করি। সো ধরো এটাকে সামহাও আমি নেম দিলাম এ, এটাকে ধরো সামহাও নেম দিলাম বি, এটাকে ধরো সামহাও নাম দিলাম সি। তাহলে এখন হবেটা কি, আসলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স বলতে আমি কি বুঝবো। সো আমাকে যদি এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো বি। বি কে কেন বলবো, আসলে এ এবং বি এর মধ্যে একটা কানেকশন আছে। এছাড়া ধরো এখানে কিন্তু একটা সি ভার্টেক্স আছে, একে আমি কিন্তু এ এর অ্যাডজাসেন্ট বলতে পারবো না, কারণ এ এবং সি এর মধ্যে কিন্তু আসলে নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই।
সো আমাকে যদি বলা হয় এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে, তাহলে আমি কাকে বলবো? বি কে বলবো এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স। কিন্তু সি কে এ এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স বলতে পারবো না, কারণ এ এবং সি এর মধ্যে কোনো এইজ কিংবা কানেকশন আসলে নেই। সো বোঝাতে পেরেছি। অ্যাট দ্য সেম টাইম যদি বি এর অ্যাডজাসেন্ট আমাকে ভার্টেক্স জিজ্ঞেস করা হয়, তাহলে বি এর দুইটা পাবো আমি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি। সো সি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি শুধু একটাই পাবো, সেটা হচ্ছে কি বি। এখানে আরো একটা ভার্টেক্স আছে এ, কিন্তু সেটা কখনোই সি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স না, কারণ সি এর সাথে এ এর সরাসরি কোনো কমিউনিকেশন করার সুযোগ নেই, বা তুমি বলতে পারো মাঝখানে কোনো এইজ নেই। ওকে, সো অ্যাডজাসেন্ট বিষয়টা আশা করি আমি বুঝাতে পেরেছি। সো আমরা অ্যাডজাসেন্ট জিনিসটা কি বুঝলাম, এবার আমরা ইনডিসেন্ট জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। সো ধরো এ এবং বি এর মধ্যে কানেকশনের যে এইচটা তৈরি হয়েছে, সেই এইচটার নাম আমি দিলাম ডি। সো এই ডি যে এইচটা আছে, এটা হবে কি এ এবং বি এর মধ্যে ইনডিসেন্ট এইচ। সো তাহলে অ্যাডজাসেন্ট বিষয়টা আসবে আমার ভার্টেক্সের ক্ষেত্রে, মানে একটা ভার্টেক্সের সাথে অন্য ভার্টেক্সের অ্যাডজাসেন্ট রিলেশন থাকতে পারে। আর ইনডিসেন্ট বিষয়টা আসবে আমার এইজের ক্ষেত্রে। সো এ এবং বি এর মধ্যে যে কানেকশন এইচটা তৈরি হয়েছে, এই জন্য ডি নামের, আমি এটাকে ডি নামে নেম দিয়েছি। সো এই ডি এইচটাকে আমি বলবো কি এ এবং বি এর মধ্যে ইনডিসেন্ট একটা এইচ। ওকে, সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এবার আমরা কথা বলবো ডিগ্রি নিয়ে। সো আমরা প্রথমত আসলে আনডিরেক্টেড গ্রাফের ডিগ্রি নিয়ে কথা বলবো এই মুহূর্তে। ডিরেক্টেড গ্রাফের ডিগ্রিগুলো কিভাবে কাউন্ট হয় সেটা আমরা অবশ্যই পরে দেখার চেষ্টা করব। সো ডিগ্রিগুলো আসলে কিভাবে কাউন্ট করতে হয় সেটা আমরা এখন শেখার চেষ্টা করব। সো নাম্বার অফ এইচ দিয়েই আসলে ডিগ্রিগুলো কাউন্ট করা হয়ে থাকে। একটা ভার্টেক্সের সাথে কতটা এইজ কানেক্টেড হলো, সেটার পরিমাণটাই আসলে আমরা ডিগ্রি হিসেবে কাউন্ট করে থাকি। সো এটা ইজিলি কাউন্ট করার জন্য আমরা যেটা করতে পারি, একটা এইজের কয়টা এন্ড পয়েন্ট একটা ভার্টেক্সের সাথে যুক্ত হলো, সেটা কাউন্ট করলেই খুবই সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এছাড়া এখানে বলা হচ্ছে যদি কোনো একটা ভার্টেক্সের লুপ থাকে, সেটার ক্ষেত্রে ডিগ্রি আমাকে টুয়াইস বা দ্বিগুণ কাউন্ট করতে হবে। তো এই বিষয়গুলো আসলে কি বোঝাতে চাচ্ছে আমরা একটু উদাহরণ সহ দেখার চেষ্টা করি। সো এবার আমি যদি একটু ধরো এখান থেকে যদি শুরু করা হয়, আমি প্রথমে জি গ্রাফটা নিয়ে কথা বলবো, তারপর পরে এইচ গ্রাফটা নিয়ে কথা বলবো। সো জি গ্রাফে যদি আমি এ যে ভার্টেক্সটা আছে এটার ডিগ্রি কাউন্ট করার চেষ্টা করি, আমি বলেছিলাম এই যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সটাতে কতটা এইজের কতটা আসলে এন্ড পয়েন্ট যুক্ত হয়েছে, সেটাই হবে আমার এখানকার ডিগ্রি। সো এখানে দুইটা এজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এ এফ। সো দুইটা এজ আছে। সো দুইটা এইজের নিশ্চয়ই এই পাশে একটা এন্ড পয়েন্ট ছিল, এই যে যেটা এখানে এসে যুক্ত হয়েছে, নিশ্চয়ই এই পাশেও একটা এন্ড পয়েন্ট ছিল এই এজের। সো তার মানে দুইটা এজের দুইটা এন্ড পয়েন্ট এসে এ নামক যে ভার্টেক্সটা আছে সেখানে যুক্ত হয়েছে, যার কারণে আমি এ যে ভার্টেক্সটা আছে সেটার ডিগ্রি বলবো 2। তুমি যদি এখানে দেখার চেষ্টা করো, এই যে দেখো এর ডিগ্রি 2 বের করে দেখানো হয়েছে। সো সেম ভাবে যদি বি এরটা ক্যালকুলেট করার চেষ্টা করি, এই পাশে একটা ভার্টেক্স এর এন্ড পয়েন্ট যুক্ত হয়েছে, এই এজের একটা যুক্ত হয়েছে, এই এজের এন্ড পয়েন্ট যুক্ত হয়েছে, এই এজের এন্ড পয়েন্ট যুক্ত হয়েছে। সো টোটাল 4টা যুক্ত হয়েছে, এজন্য দেখো বি এর যে ডিগ্রি সেটা 4 বলা হয়েছে। সো সেম ভাবে তুমি সি এর জন্য ক্যালকুলেট করতে পারো 1 2 3 4। সো তুমি যদি দেখো সি তেও আসলে টোটাল ডিগ্রি এসেছে কত, 4। সো সেম ভাবে তুমি এফ কাউন্ট করতে পারবা, ইও আশা করি কাউন্ট করতে পারবো। সো এবার জি যেটা আছে এটা একটু এক্সেপশন। সো এটাতে আমি দেখতেছি এটার সাথে আসলে কোনো এজ যুক্ত নেই, তার মানে এটার সাথে আসলে কোনো এজের এন্ড পয়েন্ট এখানে কানেক্টেড নাই, যার কারণে জি এর আসলে আমি যে ডিগ্রিটা বের করবো সেটা হবে 0, কারণ কোনো এজই এর সাথে যুক্ত হয়নি, কোনো এজের এন্ড পয়েন্ট এখানে এসে থামেনি, যার কারণে জি এর যখন ডিগ্রিটা যখন বের করা হয়েছে এটা 0 হয়েছে। সো আই হোপ বুঝতে পেরেছো। সো সেম ভাবে তুমি ডি এর জন্য চিন্তা করতে পারো, ডি তে শুধুমাত্র একটা এজই কানেক্টেড আছে, একটা এজের একটা এন্ড পয়েন্ট কানেক্টেড আছে, এই জন্য ডি এর যে ডিগ্রি সেটা হবে 1। দেখো ডি এর ডিগ্রিটা বের করা হয়েছে 1। সো বাকিগুলো আশা করি সিমিলারলি তোমরা জি এর ক্ষেত্রে বের করে ফেলতে পারবা। এখন এইচটাতে একটু কমপ্লেক্স সিচুয়েশন আছে, সো এইচটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটু মাল্টিগ্রাফ এট দ্য সেম টাইম সিউডোগ্রাফ। ওকে, সো এটার ক্ষেত্রে যদি আমি এ দিয়ে শুরু করি,
এ তে তুমি যদি ডিগ্রি দেখার চেষ্টা করো, দেখো এই এখানে একটা এজ কানেক্টেড হয়েছে, এই এজটা কানেক্ট হয়েছে 2, এখানে একটা কানেক্ট হয়েছে 3, এখানে একটা কানেক্ট হয়েছে 4। সো টোটাল এটার তাহলে ডিগ্রি কত দাঁড়ালো? 4। দেখো এ এর ডিগ্রিটা বের করে দেখানো হয়েছে 4। সেম ভাবে তুমি যদি ই এরটা ক্যালকুলেট করার চেষ্টা করো, দেখো এখানে 1 2 3, তিনটা কানেক্ট আছে। এট দ্য সেম টাইম এটা একটা আছে 4টা, এটা একটা আছে 5টা, এটা একটা আছে 6টা। সো টোটাল এটার ডিগ্রি হবে কত? 6। কারণ ই যে ভার্টেক্সটা আছে এটার টোটাল 6টা এজ এসে এখানে কানেক্ট হয়েছে। সো ই এর দেখো ডিগ্রিটা বলা হয়েছে কত? 6 বলা হয়েছে। সো এগুলো সিম্পল। এবার আমরা লুপ সহটা একটু দেখি, লুপের ক্ষেত্রে আসলে কি বলা ছিল। সো বি যে ভার্টেক্সটা আছে এখানে নিশ্চয়ই আমাদের লুপটা আছে। সো এই জায়গাটাই আমরা এখন ক্যালকুলেট করব। লুপ ছাড়াগুলো আগে ক্যালকুলেট করে ফেলি। লুপ ছাড়া এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। সো টোটাল লুপ ছাড়া আমার এখানে আসলে প্রথমে 4টা এজ আমি দেখতে পাচ্ছি। সো এবার লুপেরটা কিভাবে কাউন্ট হবে? আমি বারবার একটা কথা বলছি যে একটা এজের কয়টা এন্ড পয়েন্ট এসে এখানে যুক্ত হয়েছে। সেই হিসেবে এই যে এজটা আছে আমার এখানে, আমি যে এজটা আসলে দেখতে পাচ্ছি, এই এজটার কিন্তু দুইটা এন্ড পয়েন্টই এসে বি তে যুক্ত হয়েছে। দুইটা এন্ড পয়েন্ট থাকে একটা এজের নিশ্চয়ই। সো সেই হিসেবে তুমি যদি এটাকে চিন্তা করো, দুইটা এন্ড পয়েন্টই এসে সেম ভার্টেক্সে যুক্ত হয়েছে। এজন্যই বলা হয়েছিল লুপের ক্ষেত্রে দুইবার কাউন্ট করার জন্য। সো আমি এখানে 1 2 3 4 জেনারেলি গুলো পেয়ে গেছি। সো লুপের জন্য দুইটা এন্ড পয়েন্ট নিশ্চয়ই দুই পাশে দেখতে পাচ্ছ, দুইটাই এসে এখানে যুক্ত হয়েছে। সো এই জন্য এটাকে আমি 2 কাউন্ট করব। সো টোটাল 4 এবং 2 মিলে আসলে কত হবে এটার ডিগ্রি? 6 হবে। তুমি যদি দেখো এই যে বি ভার্টেক্সটার ডিগ্রিও বলা হয়েছে কত? 6। সো আশা করি ডিগ্রি ক্যালকুলেশনটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ইটস কোয়াইট ইজি এন্ড ফানি। সো আই হোপ প্রবলেম হবে না। সো এবার আমরা কিছু আরো বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানি। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আইসোলেটেড ভার্টেক্স বলা আছে। আইসোলেটেড ভার্টেক্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে ভার্টেক্সের ডিগ্রি আসলে 0 তাকে আইসোলেটেড ভার্টেক্স বলা হচ্ছে। সো আমরা এখানে যদি আইসোলেটেড ভার্টেক্স এর কথা চিন্তা করি, তাহলে এখানে জি নামে যেটা ছিল, সরি, সো এখানে যদি আমরা আইসোলেটেড ভার্টেক্স কোনটা সেটা জানার চেষ্টা করি, দেখো জি নামে যেটা ছিল এটার আসলে কোনো কারোর সাথে কানেকশন নাই। সো এটার ডিগ্রি 0 ছিল, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? আইসোলেটেড ভার্টেক্স বলতে পারি। আর পেন্ডেন্ট ভার্টেক্স এর কথা বলা আছে। সো পেন্ডেন্ট ভার্টেক্স এর আমরা কোনগুলা বলবো? যেসব ভার্টেক্স এর আসলে ডিগ্রি 1 থাকবে সেগুলোকে আমরা পেন্ডেন্ট ভার্টেক্স বলবো। সো পেন্ডেন্ট ভার্টেক্স আসলে আমাদের এখানে কোনটা আমরা একটু দেখি। আগের গুলা বাদ দিয়ে যদি পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে আসলে এখানে ডি, কারণ হচ্ছে এখানে এটার ডিগ্রিটা কত? 1। সো যেগুলোর ডিগ্রি 1 থাকবে এট দ্য সেম টাইম তুমি এখানে সি কেও ধরতে পারো, এটারও ডিগ্রি 1। সো এই ভার্টেক্স গুলোকে সি এবং ডি, এই দুইটা গ্রাফের এই দুইটা ভার্টেক্সকে তুমি পেন্ডেন্ট ভার্টেক্স বলতে পারো। সো আই হোপ আইসোলেটেড ভার্সেস এবং পেন্ডেন্ট ভার্টেক্সটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এবার আমরা একটা থিওরি বা থিওরেম দেখার চেষ্টা করব, যেটার মাধ্যমে আমরা হয়তো সামহাউ একটা গ্রাফে কত সংখ্যক এজ থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সো থিওরিটাতে আসলে কি বলা হচ্ছে? 2e ইজ ইকুয়াল টু, এখানে ই বলতে এজ বোঝানো হচ্ছে, আর ডিগ্রি অফ ভি বলতে আসলে বোঝানো হচ্ছে ভার্টেক্সের ডিগ্রি। সো যতগুলো ভার্টেক্স আমার একটা গ্রাফে থাকবে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি যদি আমি যোগ করি, ডিগ্রি নিয়ে যেহেতু কথা বলছি, ডিগ্রি একটু আগেই তোমাদেরকে ক্যালকুলেট করা শিখিয়েছি। সো ডিগ্রি ক্যালকুলেশনটা আশা করি তোমরা জানো। কি বলছি? প্রত্যেকটা ভার্টেক্সে যে পরিমাণ ডিগ্রি থাকবে, সো একটা গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি যদি আমি যোগ করি, তাহলে আমি খুব সহজেই এজের মান, মানে কতটা এজ এই গ্রাফে থাকছিল বা থাকবে, সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। সো এজের সাথে 2 গুণ করা আছে, আর এই পাশে আমাকে টোটাল ডিগ্রি গুলো সবগুলা যোগ করতে হবে, যেহেতু সামেশন সাইন দেওয়া আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভার্টেক্সের যে ডিগ্রি আছে সেগুলো আমাকে যোগ করে ফেলতে হবে এখানে। তাহলে আমি মানে দুইটাকে পরবর্তীতে জাস্ট ডান পাশে নিয়ে আসবো। এটা এখানে গুণ আকারে আছে, সো ডান পাশে চলে আসলে এটা ভাগ আকারে চলে আসবে। তখন আমরা খুব সহজেই এই যে সংখ্যাটা বের করতে পারবো। সো এই কথাগুলো যদি বোঝা না যায়, আমি একটা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই। সো উদাহরণটাতে একটা কোয়েশ্চেন তোমাকে দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে কয়টা এজ আছে এটা তুমি বের করো, যেখানে 10টা ভার্টেক্স আছে এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 6 করে। সো প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি 6 হয়, তোমাকে নিশ্চয়ই 6 কে 10 বার যোগ করতে হবে,
অথবা তুমি 10 কে 6 দিয়ে গুণ করতে পারো, তাহলে টোটাল সামেশনটা তুমি পেয়ে যাচ্ছ। সো তাহলে সামেশনের রেজাল্টটা পেয়ে গেলাম। সামেশনের রেজাল্ট আসলে কি কি পেলাম আমরা? 60 পেলাম, কারণ 10টা ভার্টেক্স ছিল। 10টা ভার্টেক্সকে যদি প্রত্যেকটা ডিগ্রি যদি 6 হয়, তাহলে 6কে তুমি 10 বার যোগ করতে পারো, অথবা 10 দিয়ে 6কে গুণ করতে পারো। তাহলে টোটাল সামেশন যে অংশটা ছিল, এই সামেশনের যে অংশটা ছিল, সামেশনের যে অংশটা ছিল সেটার রেজাল্ট হচ্ছে কত? এই সামেশনের যে অংশটা, এটার রেজাল্ট হচ্ছে 60। সো 60। সো বাম পাশে তাহলে কি আছে? বাম পাশে আছে 2e আছে। সো 2e ইজ ইকুয়াল টু 60 পেয়ে গেলাম আমরা। তাহলে এবার আমি খুব সহজেই ই ই ই এর মান কত হবে সেটা বের করতে পারবো। সো ই এর মান বের করার জন্য আমাকে আসলে কি করতে হবে? এই যে 2টা আছে এটা নিচে চলে যাবে, আর 60টা উপরে থাকবে। সো তার মানে এই পাশে গুণ আকারে ছিল, এটা ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যায়। তোমরা নিশ্চয়ই এগুলো শিখে এসেছো ঐকিক নিয়মে। সো তাহলে তুমি জাস্ট 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 হবে। তার মানে এখানে টোটাল এজের সংখ্যা হবে 30, আমাকে যে উদাহরণটা দেওয়া ছিল সেটাতে। সো তুমি একটু ক্যালকুলেশন গুলো এখানে ব্রিফলি বলা আছে, এগুলো দেখলেও বুঝতে পারবা। সো দেখো 2 ইজ ইকুয়াল টু 60 লেখা আছে, দেয়ারফর ই ইজ ইকুয়াল টু 30। সো আজকে আমরা হ্যান্ডশেকিং থিওরেম দিয়েই শেষ করছি। সো নেক্সট ক্লাসে আমরা আরো একটু ইন ডিটেলসে জানার চেষ্টা করব ডিরেক্টেড গ্রাফের ডিগ্রিগুলো কিভাবে কাউন্ট করা হয় এবং সেগুলোর ক্যালকুলেশন গুলো। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।